আমরা তো এই 5ই আগস্টের বিপ্লবের পরে আদালতে টানানো একটা ছবিকে নামিয়ে ফেলেছি। আমার মনে হয় আরেকটা ছবি আদালতে টানানো উচিত, কিন্তু সেটা লয়ারদের পেছনের দেয়ালে। সেটা হচ্ছে জাস্টিস শামসুদ্দিন চৌধুরী মানিক সিলেট সীমান্তে যখন কলার পাতায় শুয়ে আছে, ওই ছবিটা সব আদালতের পেছনে টানিয়ে রাখা উচিত। তাহলে সবাই বুঝতে পারবে যে আসলে বিচারকদের কি ভূমিকা থাকা উচিত। তো এই যে বিষয়টা, আমরা যত আইন করি, যত সংবিধানকে টাইট করি, মানসিকতা এবং মানুষগুলোর যদি পরিবর্তন না হয়, তাহলে কোনো সংস্কারই ফ্রুটফুল হতে পারে না। আমরা জাস্টিস লতিফুর রহমান, জাস্টিস এটিএম আফজাল, জাস্টিস মুস্তাফা কামালদেরকে জাজ দেখেছি, তাদের দেখলে যেমন আমাদের আস্থা বেড়ে যেত, ঠিক একই জায়গায় যখন আমি শামসুদ্দিন চৌধুরী মানিক অথবা এসকে সিনহার মতো লোকদেরকে দেখি, তখন আমার মধ্যে নানান শঙ্কা ভর করে। সুতরাং এই বিচার ব্যবস্থার সংস্কারের করার সময় আমাদের মাথায় রাখতে হবে যে কোন ব্যক্তিগুলোকে আমরা এখানে নিচ্ছি, যে এই ব্যক্তিরাই কিন্তু ডিফারেন্স মেক করে দিতে পারে। সুতরাং আইন বা সংবিধান দিয়ে সবকিছু বেঁধে রাখা যাবে না। ব্যক্তি সিলেকশনের ব্যাপারে আমাদের মারাত্মকভাবে সচেতন হতে হবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, রাজনৈতিক যে প্রক্রিয়া, ঘুরে ফিরে কিন্তু রাজনীতি এখানে ঘুরে ফিরে আসবে। আমি যতই নিয়ম কানুন করি, কিন্তু যখন একটা নিপীড়ক সরকার আসবে, তখন কিন্তু পুরো বিচার ব্যবস্থাকে নানানভাবে হাত পা বাঁধতে থাকে এবং এক পর্যায়ে বিচার ব্যবস্থাও তাদের হাতিয়ারে পরিণত হয়, যেটা হয়েছিল। সুপ্রিম কোর্ট গার্ডিয়ান অব দি কনস্টিটিউশন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বসে বসে যেটা করতেন, যে তিনি ফেসবুক এবং ইউটিউবে দেখতেন কোন কোন বিরোধী নেতা বা কোন ব্যক্তি সরকারের বিরুদ্ধে বক্তৃতা দেয়। ওনার একটা সেল গঠন করেছিলাম, আমি ব্যক্তিগতভাবে এটার ভিকটিম, আমি জানি। তাদের কাজ ছিল কে কে বক্তৃতা দিল, সরকারের বিরুদ্ধে খুব তীক্ষ্ণ বক্তৃতা দিয়েছে, তাকে কোনো না কোনো ফর্মে আদালতে এনে আদালত অবমাননার মামলায় ফেলা। আমি তখন একটা বক্তৃতা দিয়েছিলাম যে এই যে গত ইলেকশনের পরে, যেটা যে নির্বাচনে শেখ হাসিনার সর্বশেষ নির্বাচন ছিল, যে আরেকটা পার্লামেন্টের মেয়াদ থাকা অবস্থায় পরবর্তী পার্লামেন্ট শপথ গ্রহণ কিভাবে করে, এটা কনস্টিটিউশনের যে ভায়োলেশন, এই কথাটা আমি একদম আইন দিয়ে যুক্তি দিয়ে বুঝিয়ে বলেছিলাম। আমি সুপ্রিম কোর্টে গিয়ে দাঁড়ালাম, প্রধান বিচারপতি আমাকে বললো আপনার মামলা শুনবো না, আপনি আগে দাঁড়ান এখানে। আমি তো ভাবলাম না জানি কোন অপরাধ হয়ে গেল। বললেন যে কোথায় কি বলেন সব খবর আমাদের কাছে আছে। আমি তো মাইলট থাকতেই পারে। বলে যে আমরা একটা কথা বলেছি, আপনি কি করে এরকম একটা ব্যাখ্যা দিলেন, আমি তো বুঝি নাই। তা আমি বললাম যে মাইলট, আমি তো যতদূর জানি আমি আদালতের ব্যাপারে কিছুই বলি নাই, আমি একটা ব্যাখ্যা দিয়েছিলাম। বলে যে আপনাকে সাবধান করে দিচ্ছি, কন্টেম্প করতাম কিন্তু করি নাই, কিন্তু যদি কথা বলেন তাহলে কিন্তু কন্টেম্প করবো। মানে আমি তো সুপ্রিম কোর্টের বিরুদ্ধে কিছুই বলি না, আর একটা কথা বলবেন কোর্ট থেকে বের করে দেব। তো দিস ওয়াজ দি সুপ্রিম কোর্ট। একজন বিচারক, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাজ হচ্ছে বাইরে আমরা কোথায় কি বলছি সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য কন্টেম্পকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা। অন্যদিকে কত হাজার কন্টেম্প পিটিশন পেন্ডিং আছে আমি পরিসংখ্যান নাই, কিন্তু এই গত 10 বছরে যত কন্টেম্প পিটিশন হয়েছে, কোনো একটা কন্টেম্প পিটিশনের কোনো শুনানি করা যায় না। কোনো কোর্ট বলে যে না, আমরা আদালত অবমাননা, সরকারের কোনো এজেন্সি আদালতের আদেশ ভায়োলেশন করেছে, এটা আমরা শুনতে পারবো না। কারণ সংশ্লিষ্ট বিচারকদের উপরে চাপ সৃষ্টি করা হতো যে প্রশাসন যা করে করবে, কোনো কন্টেম্পটের শুনানি যদি করেন তার বেঞ্চ থাকবে না। এবং যারা এরকম শুনানির চেষ্টা করেছেন তাদের বেঞ্চ ভেঙে গেছে। সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে তাকে বেতন দেওয়া হোক, তারপরে 5 বছর গেছে, কন্টেম্পট হয়েছে, কন্টেম্পট পেন্ডিং, একটা মানুষকে বেতন দেওয়া হয়নি। এই যে সরকারি কর্মচারীদের আদালতকে না মানার প্রবণতা, এইটা যে তৈরি করা হয়েছিল রাজনৈতিক সংস্কৃতির কারণে, এইটা পরিবর্তন না করে সারাক্ষণ বিচারকদের দোষ দিলে লাভ কি? এই যে প্রশাসন যন্ত্র, তারা সুপ্রিম কোর্টের আদেশগুলো অমান্য করে। 5 তারিখের পরে আপনি ডিবি হারুনের একটা সাক্ষাৎকার নিয়েছিলেন, ঠিক কি চাপে পড়েছিল নাকি ছাত্রদের পক্ষে ছিল না বিপক্ষে ছিল? আমার আসলে খুব জানার ইচ্ছা ছিল যে হারুন এই মুহূর্তে কোথায় অবস্থান করছে, কারণ 5 তারিখের পর থেকে কিন্তু কেউ জানতো না যে সে কোথায় আছে, কি করছে, এবং এই যে ছাত্রদেরকে যে সে গণহত্যা করলো এটার পরে তার কোনো অনুশোচনা আছে কিনা, এই বিষয়গুলি কিন্তু আমি তাকে প্রশ্ন করেছি। আপনারা খেয়াল করলে দেখবেন যে তার মধ্যে কোনো অনুশোচনা আছে কিনা, বা সে এখন হাসিনাকে সমর্থন করে কিনা, ওটাই কিন্তু আমি তাকে জিজ্ঞেস করেছি। এবং একটা পর্যায়ে কিন্তু দেখবেন সে বলে দেয় যে আপনি আমাকে এমন প্রশ্ন করছেন, আপনি কি চান আমার একুল ওকুল দ্বিকুল যাক, এটাও কিন্তু সে বলেছে ওই সাক্ষাৎকারে। তো এরকম প্রশ্ন করার পরেও কিন্তু আমাকে বলা হচ্ছে যে আমি হারুনের দালাল এবং হারুনকে আমি একটা ক্লিন চিট দেওয়ার জন্য এই ধরনের সাক্ষাৎকার নিয়েছি। তো বাস্তবতাটা হচ্ছে, আপনারা যদি কেউ এ ধরনের মানে একজন ক্রিমিনালের ফোন নাম্বার পান বা তাকে অ্যাক্সেস করতে পান, আপনারা কিন্তু তার সাক্ষাৎকার নেবেন, এটাই স্বাভাবিক। আমি হারুনের সাক্ষাৎকার ওইভাবেই নিয়েছি, এবং হারুন আমাকে সাক্ষাৎকারের আগে একটা মানে শর্ত দিয়ে দেয় যে আমি ওইরকম কঠিন প্রশ্ন তাকে করতে পারবো না, তাহলে সে ভবিষ্যতে আমাকে সাক্ষাৎকার দেবে না। তো আমি ভবিষ্যতে যাতে একটা ফলো আপ ইন্টারভিউ করতে পারি, এজন্যই কিন্তু আমি তাকে একটু সফট কোশ্চেন করেছি, অত কঠিন প্রশ্ন করিনি। তো এটাই কিন্তু দর্শকদের অনেকে বুঝতে ভুল করেছে, তারা ভেবেছে যে আমি হয়তো তাকে খুব সোজা প্রশ্ন করে ছাড় দিয়েছি। আসলে আমি চেয়েছিলাম যে তার সাথে যোগাযোগটা অব্যাহত রাখতে, কারণ তার কাছ থেকে কিন্তু অনেক কিছু জানার আছে, তাকে একটা রাজসাক্ষীও বানানো যেতে পারে। কারণ হাসিনার যে ক্রাইমগুলো, এই ক্রাইমগুলো তার মতো ভালো তো কাছ থেকে কেউ দেখেনি।
কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হলো যে ওই সাক্ষাৎকারের পর থেকে হারুন আমার নাম্বার ব্লক করে দেয় আর নিজের নাম্বারটাও সে চেঞ্জ করে ফেলে। আর আপনি যেটা বললেন যে হারুন ছাত্র গণহত্যার সাথে সে জড়িত ছিল কিনা, এটার সবচেয়ে বড় প্রমাণ আপনি পাবেন বাংলা ভিশনে। বাংলা ভিশনের ক্যামেরা ক্রু কিন্তু 5ই আগস্টে তারা তাদের ফুটেজে এক্সক্লুসিভলি দেখিয়েছে যে হারুনের নির্দেশে কীভাবে ছাত্রদের উপর গুলি চালানো হয়েছে। অর্থাৎ হারুন যতই নিজেকে এখন ওই কাকরাইল মসজিদের ইমাম দাবি করুক, আমরা কিন্তু জানি যে সে নিজে সরাসরি এই ছাত্রদেরকে হত্যা করতে নির্দেশ দিয়েছিল। হারুনের অবস্থান কি আপনি জানতে পেরেছেন? হারুনের অবস্থান, হারুন কিন্তু আমাকে ওই সাক্ষাৎকারে সে বলেনি, আপনারা নিশ্চয়ই সাক্ষাৎকারে দেখেছেন যে সে তার অবস্থান বলতে রাজি হয়নি। অন ক্যামেরা অফ ক্যামেরা কোনোভাবেই সে বলেনি, কিন্তু তার কিছু ক্যাশিয়ারের সাথে আমার পরিচয় আছে, যেহেতু আমিও মার্কিন যুক্তরাষ্ট্রে থাকি। তো সেজন্য তাকে যারা আর্থিকভাবে তার টাকা পয়সা যারা বাংলাদেশ থেকে পাচার করে ওইরকম কয়েকজন লোককে আমি চিনি। তাদের মাধ্যমে জানতে পেরেছি যে সে বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের লং আইল্যান্ড এলাকাতে আছে এবং থাকবেই না কেন, কারণ আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমার ওই সাক্ষাৎকারের পরে আমি হারুনকে নিয়ে আরেকটা প্রতিবেদন করেছিলাম, যেখানে হারুনের যে মার্কিন যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড আছে ওটা কিন্তু আমি প্রমাণ করে দিয়েছি। তো এই জন্য তার মতো লোকতে আমেরিকাতে একটা সেফ এক্সিট নেবে, এটাই স্বাভাবিক। তো সে মার্কিন যুক্তরাষ্ট্রে বর্তমানে লং আইল্যান্ড, নিউ ইয়র্কের লং আইল্যান্ড শহরে সে বসবাস করে। আমি সবসময় বলতাম, দেশে যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে বিচার বিভাগ কখনো এত নির্মম, এত নিপীড়কে পরিণত হইতে পারে না। আমার মনে আছে সেলিম ভাইরা মাঝে মাঝে বলতো জ্বলন্ত কোন থেকে ফুটন্ত করাই, কিন্তু আমার একটা থিওরি আছে, আমি আজকেও বলে যাই, দেশে 5 বছর পর পর নির্বাচন হলে জনগণের রায় প্রকৃতভাবে প্রতিফলিত হলে বাংলাদেশে যে অত্যাচারী দলগুলো আছে, শাসক দলগুলো, তারা এতটা অত্যাচারী হতে পারে না। এটা আমরা 91-এ দেখেছি, 96-এ দেখেছি, 2001-এ দেখেছি। যখন নির্বাচন বলেই কিছু না থাকে, আমার তো কারো কাছে জবাব দিতে হয় না, ইচ্ছা মতো নির্যাতন শুরু হয় তখন। এটা একটু বলে রাখলাম, সব সংস্কারের মূলে যেন আমাদের নির্বাচন ভাবনা থাকে, স্মুথ ট্রানজিশন অফ পাওয়ার হতে হবে। এটা হচ্ছে সবচেয়ে ফান্ডামেন্টাল শর্ত। গণতন্ত্র বলেন, মানবাধিকার বলেন, আইনের শাসন বলেন, এটা হচ্ছে বেস। শুধু নির্বাচন দিয়ে কি হবে এই সমস্ত কথা আর বলেন না। শুধু নির্বাচন দিয়ে কি হবে না হবে এটা যারা বলেন, 1991 থেকে 2011-12 পর্যন্ত বাংলাদেশ কিভাবে চলেছে, আর 2014 থেকে 2024 পর্যন্ত কিভাবে চলেছে, এটা একটু নির্মোহভাবে কম্পেয়ার করে দেখবেন। এখন আমি বলি, মুস্তাফা কামাল সাহেব, লতিফুর রহমান সাহেবের মতো লতিফুর রহমান সাহেবের মতো জাজেরা যখন আছে, তাদের যে ভূমিকা, তারা যেভাবে বিচার পরিচালনা করতেন, এটা দেখার পরে মনে হচ্ছে হ্যাঁ আদালতে এরকমই হওয়া উচিত। কিন্তু সময়ের ব্যবধানে একটা সময় এসে আমরা এমন একটা সময় পেলাম যখন জাস্টিস শামসুদ্দিন চৌধুরী, মানিক, এস.কে সিনহার মতো জাজেরা কোর্টে বসলো। আমাদের একজন খুব পপুলার লয়ার আছেন, উনি খুব মজা করে একটা কথা বলেন, সবাই খুব ভারী ভারী আজকে সংস্কারের আইনের কথা বলবেন, আমি একটু হালকা করে বলতে চাই। তো উনি বলছেন যে আমরা তো এই 5ই আগস্টের বিপ্লবের পরে আদালতে টানানো একটা ছবিকে নামিয়ে ফেলেছি। আমার মনে হয় আরেকটা ছবি আদালতে টানানো উচিত, কিন্তু সেটা লয়ারদের পেছনের দেয়ালে। সেটা হচ্ছে জাস্টিস শামসুদ্দিন চৌধুরী মানিক সিলেট সীমান্তে যখন কলার পাতায় শুয়ে আছে, ওই ছবিটা সব আদালতের পেছনে টানিয়ে রাখা উচিত। তাহলে সবাই বুঝতে পারবে যে আসলে বিচারকদের কি ভূমিকা থাকা উচিত। তো এই যে বিষয়টা আমরা কোথায় সেই স্বৈরাচারীরা, কোথায় সেই দুর্বিনীত অহংকারী, কোথায় সেই স্বৈরাচারীরা, কোথায় সেই দুর্বিনীত অহংকারী স্বৈরাচার যারা আমার জমিনের উপরে, আমার মানুষের উপরে রাজত্ব চালিয়েছে, তারা আজকে কোথায়? কোথায় সেই অহংকারীরা? আল্লাহ পাক সেদিন তো বলবেনই, কিন্তু দুনিয়ার মাঝেও স্বৈরাচার যারা, অহংকারী যারা, তাদের শাস্তি পৃথিবীর বুকেও দেন, আর কিয়ামতের দিন তো দেবেনই। ঠিক এভাবেই স্বৈরাচারের বিরুদ্ধে ওয়াজ করেছিলেন প্রয়াত জামাত নেতা দেলাওয়ার হোসেন সাঈদী। কোথায় সেই অহংকারীরা? সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে তার সেই ওয়াজের কিছু অংশ ভাইরাল হয়েছে। প্রায় 2 মিনিটের সেই ভিডিওতে তাকে বলতে শোনা যায়, কত স্বৈরাচার আমরা দেখলাম, কত অহংকারী দেখলাম। ইশারায় লক্ষ কোটি মানুষ উঠতো আর বসতো। তাদের জিল্লাতির সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কতজনকে বিদায় করে দিলেন, কতজনকে বিদায় করে দিলেন। ওয়াজে বলেন ফুলের মালা নিয়ে কোলাতে পারে নাই, পা থেকে গলা পর্যন্ত ফুলের মালা দিয়ে ডুবায় দিল ভক্তরা। আবার আল্লাহ রাব্বুল আলামিন এমন শাস্তি দিলেন, ফুলের মালার পরিবর্তে জুতার মালা নিয়ে জেলের মধ্যে ঢুকিয়ে দিলেন। অহংকারী আর স্বৈরাচার যারা হন, আল্লাহ পাক এভাবেই তাদের দৃষ্টান্ত দেখিয়ে দেন। আমরা কত দেখলাম 9 বছরের রাজা, 10 বছরের সাজা।
অহংকারী আর স্বৈরাচার যারা হয় আল্লাহ পাক এভাবে তাদের দৃষ্টান্ত দেখিয়ে দেন। সাইদি বলেন, পৃথিবীর বুকে যারা অহংকার করে, যারা স্বৈরাচার হয়, আল্লাহর আইনকে যারা বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে, আল্লাহ পাক তাদের জমিনেও দেখান এখানে চূড়ান্ত ফয়সালা আল্লাহ করেন না, আসল জায়গা তো আছেই, তবে এখানে নমুনা দেখিয়ে দেন। কিন্তু মুশকিল হচ্ছে, ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো ইতিহাস থেকে মানুষেরা শিক্ষা গ্রহণ করে না। একজন যে কাজ করে বিপদে পড়ে, আরেকজন এসে সেই কাজেই অগ্রসর হয়। ইতিহাস থেকে মানুষেরা শিক্ষা গ্রহণ করে না। তার এমন ওয়াজ নিয়ে মন্তব্য করেছেন হাজার হাজার ফেসবুক ব্যবহারকারী। মোহাম্মদ রেদওয়ান হুসাইন নামের একজন লেখেন, কথাগুলি 100% সঠিক বলে গিয়েছেন হুজুর। মাসুদ রানা নামের একজন লিখেছেন, এমন একজন আলেম, এমন একজন মুসলমানের পথ প্রদর্শক আগামী 100 বছরেও সৃষ্টি হবে না। এমডি শাহিন খান লেখেন, স্বৈরাচার ভারতে পালিয়ে গেছে। আর রাকিব খান নামের একজন লিখেছেন, আল্লাহ তুমি কোরআনের পাখিকে জান্নাতুল ফেরদৌস নসিব করো, আমিন। অমিত হাসান রবিন, কালবেলা। 2013 সালের 5 মে সারা দেশ থেকে 13 দফা দাবি নিয়ে মতিঝিলের শাপলা চত্বরে জড়ো হতে থাকে কওমি মাদ্রাসার লাখ লাখ ছাত্র ও শিক্ষকরা। একসময় কানায় কানায় পূর্ণ হয়ে যায় সমাবেশ স্থল। হেফাজতে ইসলামের নেতাদের বক্তব্যে উত্তাল মতিঝিল। সারাদিনব্যাপী উত্তেজনাকর পরিস্থিতির মধ্য দিয়ে চলে সমাবেশ। সন্ধ্যা ঘনিয়ে আসলেও দাবি আদায় না হওয়া পর্যন্ত সমাবেশস্থল ছাড়তে নারাজ উপস্থিত হেফাজতে ইসলামের কর্মী সমর্থকেরা। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বারবার তাদের সরে যাওয়ার জন্য মাইকে ঘোষণা দিতে থাকলেও নেতাকর্মীরা তাদের অবস্থান থেকে অনড় ভূমিকা পালন করে। রাত গভীর হয়ে আসে। ঘড়িতে তখন 1:15। ততক্ষণে আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের থেকে অপারেশন ফ্ল্যাশ আউটের নির্দেশনা চলে এসেছে। হঠাৎ নিভে যায় আশেপাশের সব আলো। পুলিশ, র্যাব, বিজিবির সদস্যরা একযোগে ফাঁকা গুলি, সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস ছুটতে থাকে। মুহূর্তেই এক ভীতিকর থমথমে পরিবেশের সৃষ্টি হয় পুরো এলাকা জুড়ে। দিক বিদিক প্রাণ ভয়ে ছুটাছুটি করতে থাকে দিশেহারা জনতা। প্রাণ ভয়ে পলায়নরত জনতার উপর চলতে থাকে লাঠিচার্জ। সে রাতে আইন শৃঙ্খলা বাহিনীর অপারেশন ফ্ল্যাশ আউটে ঠিক কতজন মানুষ হতাহত হয়েছিল তার সঠিক তথ্য কোথাও পাওয়া যায়নি। স্বৈরাচার শেখ হাসিনার নির্দেশেই সেদিনের হতাহতের ঘটনা ধামাচাপা দেওয়া হয়েছিল বলে মনে করেন বিশিষ্টজনেরা। গত 14 ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে ডিএমপি বরাবর পাঠানো চিঠিতে বলা হয়, হেফাজতে ইসলাম আয়োজিত সমাবেশে সাবেক সরকারের বিভিন্ন বাহিনী, আওয়ামী লীগ ও দলীয় সশস্ত্র ব্যক্তিরা পরিকল্পিতভাবে শাপলা চত্বর, মতিঝিল ও এর আশেপাশের এলাকায় বৈদ্যুতিক ব্ল্যাকআউট করে হেফাজত নেতাকর্মীদের উপর নির্বিচারে গুলিবর্ষণ করে। নেতাকর্মীদের উপর বিভিন্ন বাহিনীর পরিকল্পিত হত্যা, গণহত্যা ও গুমসহ মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে বলে তদন্তে প্রকাশ পায়। আর এতেই ফেঁসে যাচ্ছেন স্বৈরাচার শেখ হাসিনা সহ অন্তত শতাধিক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা। হেফাজতে ইসলামের বিরুদ্ধে অপারেশনের দায়িত্বে থাকা ডিএমপির সেই সময়ের কমিশনার বেনজির আহমেদ সহ শতাধিক পুলিশ কর্মকর্তার নাম, ঠিকানা, বিপি নম্বর ও পরিচয় জানতে চেয়েছেন অপরাধ ট্রাইব্যুনাল। এর মধ্যে দায়িত্বে থাকা সেই সময়ের 10 জন পুলিশ কর্মকর্তার নাম উল্লেখ করা হয়েছে। তারা হলেন ডিএমপির সেই সময়ের মতিঝিল বিভাগের এডিসি SM মেহেদি হাসান ও মোহাম্মদ আসাদুজ্জামান, ট্রাফিক পূর্ব বিভাগের এডিসি মাইনুল হাসান, রমনা বিভাগের এডিসি মঞ্জুর রহমান ও আনোয়ার হোসেন, ডিসি খান মোহাম্মদ রেজওয়ান, লালবাগ বিভাগের ডিসি মোহাম্মদ হারুন আর রশিদ, ডিবি পশ্চিমের এডিসি মশিউর রহমান ও ডিবি দক্ষিণের কর্মকর্তা নাসির উদ্দিন খান। এছাড়া সে সময় দায়িত্বে থাকা ডিএমপির সব অতিরিক্ত কমিশনার, যুগ্ম কমিশনার, ডিবির উপকমিশনার, ডিএমপির মতিঝিল, রমনা, ওয়ারি বিভাগের ডিসি সহ সংশ্লিষ্ট এলাকার থানার ওসি, এসি, এডিসি সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের তথ্যও চাওয়া হয়েছে।
2013 সালের 5 ও 6 মে হেফাজতে ইসলামের কর্মী সমর্থকদের শাপলা চত্বর থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত ছিল সম্পূর্ণ রাজনৈতিক। সেদিন অপারেশন পরিচালনার প্রধান দায়িত্ব পালন করেন সে সময়ের ডিএমপি কমিশনার বেনজির আহমেদ ও র্যাবের কর্মকর্তা জিয়াউল আহসান। তারা যেভাবে নির্দেশনা দিয়েছে সেভাবেই মাঠে দায়িত্ব পালন করতে হয়েছে সেখানে নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। রূপসহ 9 প্রকল্পে শেখ হাসিনা পরিবারের 80,000 কোটি টাকা দুর্নীতি তদন্ত করছে দুদক। 5 সদস্যের একটি বিশেষ দল এই তদন্ত পরিচালনা করছে। দুর্নীতি দমন কমিশনের প্রাথমিক তদন্তে উঠে এসেছে শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়, তার ছোট বোন শেখ রেহানা এবং রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে আরও নানা অভিযোগ। কালার এক্সপার্ট। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে দুর্নীতির অভিযোগে বলা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক মিলে অতিরিক্ত খরচ দেখিয়ে প্রকল্প থেকে প্রায় 12.65 বিলিয়ন মার্কিন ডলারের মধ্যে 5 বিলিয়ন আত্মসাৎ করেছেন। সে অর্থ মালয়েশিয়ায় বিভিন্ন অফশোর ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে পাচার করেছেন তারা। টিউলিপ সিদ্দিকের চাচা তারিক আহমেদ সিদ্দিক ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা। তার স্ত্রী ও মেয়ে প্রচ্ছায়া লিমিটেড নামে একটি ভুয়া কোম্পানির অংশীদার। দুদকের বিবৃতিতে বলা হয় এই কোম্পানি এবং আরেকটি বিতর্কিত কোম্পানি ডেস্টিনি গ্রুপের মাধ্যমে প্রায় 900 মিলিয়ন ডলার বিভিন্ন দেশে, বিশেষ করে যুক্তরাজ্যে পাচার করা হয়। এই অর্থ দিয়ে যুক্তরাজ্যে জুমানা ইনভেস্টমেন্ট অ্যান্ড প্রপার্টি লিমিটেড নামে কোম্পানি খোলা হয়। রাশিয়ার কাছ থেকে 400 কোটি পাউন্ড ঘুষ নেওয়ার অভিযোগে যুক্তরাজ্যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিককে। রোববার রাতে লন্ডনে টিউলিপের কার্যালয়ে যান ব্রিটিশ মন্ত্রিসভার ন্যায় ও নৈতিকতা বিষয়ক বিভাগের সদস্যরা। 2014 সালে যুক্তরাষ্ট্র বনাম রিজভী আহমেদ মামলায় সজীব ওয়াজেদ জয়ের নাম প্রথমবার অর্থ পাচারে সন্দেহভাজন হিসেবে উঠে আসে। পরে মার্কিন গোয়েন্দা সংস্থার তদন্তে জয়ের জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়। তদন্তে উঠে এসেছে হংকং ও কেইম্যান আইল্যান্ডসের বিভিন্ন অফশোর অ্যাকাউন্ট থেকে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ও নিউ ইয়র্ক এবং যুক্তরাজ্যের লন্ডনে অর্থ স্থানান্তরিত করা হয়। মার্কিন বিচার বিভাগের সিনিয়র অ্যাটর্নি লিন্ডা স্যামুয়েলস এবং স্পেশাল এজেন্ট লা প্রেভট 300 মিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে স্থানান্তরের প্রমাণ পেয়েছেন। দুদকের বিশেষ তদন্ত দল নির্বাচন কমিশন এবং পাসপোর্ট বিভাগ থেকে প্রাথমিকভাবে তাদের পরিচয় সংক্রান্ত নথি সংগ্রহ করেছে। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের কাছে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিদেশি ব্যাংক অ্যাকাউন্টের নথি ও বিবরণ চেয়ে পাঠানো হয়েছে একটি বিশেষ অনুরোধপত্র। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। যুক্তরাজ্যে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন টিউলিপ সিদ্দিক। বর্তমানে দেশটিতে ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রিসভার সদস্য তিনি। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তার খালা ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে 3.9 বিলিয়ন পাউন্ড আত্মসাতের সুযোগ করে দিয়েছিলেন তিনি। এতে দাবি করা হয় বাংলাদেশ এবং রাশিয়ার 10 বিলিয়ন ইউরোর এই চুক্তিতে মধ্যস্থতা করেছিলেন টিউলিপ। ইলেকট্রিক রেফ্রিজারেটর, ব্রিটেনের আর্থিক খাতের দুর্নীতির লাগাম টানার দায়িত্ব যার কাঁধে, খোদ তার বিরুদ্ধে উঠেছে দুর্নীতির অভিযোগ। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কেলেঙ্কারিতে এবার যুক্তরাজ্য কর্মকর্তাদের জেরার মুখে পড়লেন লেবার পার্টির মন্ত্রী ও বাংলাদেশের পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক। বৃহস্পতিবার টিউলিপকে জিজ্ঞাসাবাদ করে দেশটির মন্ত্রিসভা অফিসের ন্যায় ও নৈতিকতা দল। মন্ত্রিসভা অফিসের এক মুখপাত্রের বরাত দিয়ে জানা যায়, জিজ্ঞাসাবাদে অর্থ আত্মসাতের অভিযোগ অস্বীকার করেছেন টিউলিপ। একে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেও দাবি তার। 2013 সালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে রাশিয়ার সাথে চুক্তিতে মধ্যস্থতা করেন টিউলিপ সিদ্দিক। অভিযোগ, এই চুক্তির মাধ্যমে খালা শেখ হাসিনাকে 3.9 বিলিয়ন পাউন্ড আত্মসাতের সুযোগ করে দিয়েছিলেন টিউলিপ। শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন যে তদন্ত শুরু করেছে তার আওতায় রয়েছে এই অভিযোগ। সংবাদ মাধ্যম ডেইলি মেইল জানিয়েছে আগামী মাসেও জিজ্ঞাসাবাদ করা হবে টিউলিপকে। এছাড়া ব্রিটিশ হাই কমিশনের মাধ্যমে যুক্তরাজ্যকে একটি চিঠি দেবে দুর্নীতি দমন কমিশন। এর মাধ্যমে তিনি বিদেশি অপরাধ তদন্তের অধীনে পড়তে পারেন। ব্রিটেনের লেবার মন্ত্রিসভার ইকোনমিক সেক্রেটারি টু দ্য ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করছেন টিউলিপ সিদ্দিক। দুর্নীতির অভিযোগ সামনে আসার পর তাকে নিয়ে নিন্দার ঝড় বইছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
সঠিক তদন্তের দাবি উঠেছে বিরোধী কনজারভেটিভ দলের পক্ষ থেকেও। যদিও টিউলিপ সিদ্দিক নিজ দায়িত্বে বহাল থাকবেন বলে জানিয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তর ডাউনিং স্ট্রিট। মিলা খন্দকার, চ্যানেল 24। ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়েছে বাংলাদেশ। এক নোট ভার্বালের মাধ্যমে দিল্লির কাছে তাকে ফেরত চায় পররাষ্ট্র মন্ত্রণালয়। দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই আগস্টে গণহত্যার অভিযোগে বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। তাকে যে চাওয়া হচ্ছে ফেরত বিচার ব্যবস্থার জন্য সেটা জানিয়েছি। হ্যাঁ না ভারত সরকারকে জানাতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই মুহূর্তে আমাদের সাথে সরাসরি যুক্ত হবেন আমাদের সহকর্মী আশিকিন প্রিন্স। প্রিন্স, একটু জানাবেন, শেখ হাসিনাকে ফেরত চেয়ে কিন্তু এরই মধ্যে দিল্লির কাছে একটি চিঠি পাঠানো হয়েছে, যেমনটা আমরা জানাচ্ছিলাম দর্শকদের। এই চিঠির বিষয়ে কোনো তথ্য রয়েছে কিনা আপনার কাছে সবশেষ? ইশরাত, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতের আশ্রয়ে রয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গেল 5 আগস্ট তিনি বাংলাদেশ থেকে ভারতে চলে যান। পরবর্তীতে বাংলাদেশের ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা, মানবতা বিরোধী অপরাধের বেশ কয়েকটি অভিযোগে মামলা দায়ের করা হয়েছে এবং তার প্রেক্ষিতেই শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। একই সাথে ট্রাইব্যুনালের প্রসিকিউশনের পক্ষ থেকে ইন্টারপোলের রেড নোটিশ জারি করার বিষয়ে কিন্তু একটি আবেদন করা হয়েছে। ফলে একটি বিভিন্ন মহল থেকে দাবি ছিল যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যাতে ভারত থেকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা যায়, এরকম একটি দাবি ছিল বিভিন্ন পক্ষ থেকে। এমন অবস্থাতেই আজকে বাংলাদেশের পক্ষ থেকে ভারতের কাছে একটি চিঠি পাঠানো হয়েছে, যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চাওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে যে শেখ হাসিনাকে বিচারের জন্য বাংলাদেশ ফেরত চায়। মূলত